এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বেঁধে ফেল শালাকে। রিফাতকে বাধা হচ্ছে। রিফাত হতভম্ব হয়ে গেছে শৌরির কাণ্ডে। সে বারবার জিজ্ঞেস করছে, এসব কি হচ্ছে প্রিয়দর্শনী? শৌরি বেশ স্বাভাবিকই আছে, শুধু একটু মুচকি এসে উত্তর দিয়েছে, তোকে আজ আদর করা হবে রিফাত। রিফাতকে বাধা হয়ে গেছে। শৌরি সেই 3জন ছেলেকে নিচ থেকে বাম্বু নিয়ে আসার জন্য আদেশ করে বলছে, যা নিচ থেকে ব্যাম্বু নিয়ে আয়, বাঁশও আনবি, বাঁশের কঞ্চিও আনবি। ছেলেগুলো নিচে চলে গেছে। রিফাত প্রচণ্ড রাগে শৌরিকে বলছে, আমার মন নিয়ে তোমাকে খেলতে প্রথমেই আমি নিষেধ করেছিলাম। তোমার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমায় ধোঁকা দিতে পারো। আমি একটু সময় নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি জোর করছিলে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, বিশ্বাস এভাবে ভেঙে দিলে। শৌরি ছাদের ওপর থেকে 2টো ইট নিয়ে রেলিংয়ের ওপর সেট করে রেখেছে। সেখানে মোবাইল রেখে ভিডিও অপশন চালু করেছে। ছেলেগুলো নিচ থেকে লাঠি নিয়ে এসেছে। শৌরি এবার ছেলেগুলোকে বলছে রিফাতের পকেট থেকে মোবাইল বের করে দিতে। ছেলেগুলো রিফাতের পকেট থেকে মোবাইল বের করে শৌরির হাতে দিয়েছে। শৌরি খুব দুষ্টু হাসিতে রিফাতকে দেখিয়ে ছেলেগুলোকে বলছে, তোদের স্যারকে একটা স্যালুট দিয়ে তোরা চলে যেত, এরপরে স্যারের সাথে আমার খেলা হবে। ছেলেগুলো রিফাতকে স্যালুট দিয়ে চলে গেছে। এবার শৌরি রিফাতকে বলছে, ওই সময় যেন কি বলছিলি, আমি তো খেয়াল করিনি। রিফাত এক দৃষ্টিতে শৌরির দিকে তাকিয়েছিল। প্রচণ্ড হতাশার সুরে সে বলছে, তুমি একটা বেঈমান। তুই একটা লম্পট। সে একবারের মেয়েকে বিয়ে করবে বলে জীবনে কোনো মেয়ের হাতও ঠিকভাবে ছুঁয়ে দেখেনি, আর তুমি আজ আমায় লম্পট উপাধি দিচ্ছ। হাতছিও দেখিসনি। এত ভালো ছেলে তুই, তোকে তো এখনই ছেড়ে দিতে হয় রে। এত ভালো ছেলেই তো আমি চাই। শোন বেয়াদব, হাত ছুঁয়ে না দেখার মতো এত বড় মিথ্যা তুই কেমনে বললি? আমার বাড়ি থেকে সব মেয়ে এবং বউ তোরা কিডন্যাপ করেছিস, তোদের প্রায় সবগুলোকেই তুই উঠিয়েছিস। এসব কথা তুই নিজেই তো আমায় বলেছিস, আর এখন বলছিস হাত ছুঁয়েও দেখিসনি। সেগুলো আমার অপারেশন ছিল। আচ্ছা সরে, তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি? এভাবে তুই তুকারি করে কথা বলছো কেন? যে রাতে তোরা আমার ভাইকে মেরেছিলি, তখন ভাইয়াকে তোরা কি তুমি করে বলেছিলি? জবাব দে তো আমায়। রিফাত চুপ হয়ে গেছে। শৌরির প্রশ্নের কোনো জবাব নেই রিফাতের কাছে। রিফাত শুধু আক্ষেপের সুরে বলছে, তাহলে তুমি তোমার ভাইকে মারার প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, আমার ভাই তোদের বাড়ির অসুস্থ মেয়েকে সাহায্য করেছিল, আর তোরা আমার ভাইকে লম্পট বলে পিটিয়েছিস। মধ্যরাতে অন্যর বাড়ি গিয়ে পরনারীর রুমে কেন ঢুকেছিল তোমার ভাই? আবার তুমি বলছো তোমার ভাই। এই চুপ চুপ, একদম চুপ থাকবি। একজন ডক্টর একজন পেশেন্টকে সাহায্য করতে গিয়েছিল, আর তুই তুই আমার ভাইকে চরিত্র নিয়ে কথা বলেছিস? আরে তুই নিজেই তো একটা লম্পট। আমাকে দেখেই তুই প্রিয়দর্শনী বলে দিয়েছিস। শালা লুচ্চা কোথাকার। তুমি সুন্দরী আর তোমাকে ভালো লেগেছিল আমার কাছে, তাই প্রিয়দর্শনী বলেছিলাম। দাঁড়া, তোর ভালো লাগা দেখাচ্ছি। বলেই রিফাতকে মার দেওয়া শুরু করেছে শৌরি। রিফাত চিৎকার দিয়ে বলছে, তুমি ভাবতে পারছো না তুমি কার গায়ে হাত তুলছো। একজন এসিপিকে মারছো তুমি। ভালো হবে না কিন্তু সরি, এসব বন্ধ করো। চুপ কর। তুই এএসপি বলেই কি তুই আমার ভাইয়ের চেয়ে মেধাবী ছিলি? এই দেশে সব মানুষই প্রথমে ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়, না পারলে তারপরে গিয়ে তোর মতো অন্য কিছু হয়। তুই আমার ভাইয়ের চেয়ে অবশ্যই দুর্বল মেধার, তারপরেও কেন মারলি আমার ভাইকে? রিফাত চুপ হয়ে গেছে। শৌরি পিটিয়ে যাচ্ছে। রিফাত ঘামছে মার খেয়ে, আর শৌরি মার দিয়ে ঘেমে নিয়ে যাচ্ছে। এবার শৌরি বলছে, আমার ভাইকে লম্পট বলে তোরা মার দিয়েছিলি, আজ তোকে মার দেওয়ার সব ভিডিও করে নিচ্ছি। কিছুদিন পরে সাউন্ড রিমুভ করে সোশ্যাল মিডিয়ার ভিডিও দিয়ে টাইটেল দেব নারীর শ্লীলতার হানি করতে গিয়ে পুলিশ অফিসার পিটুনির শিকার। শৌরি আবার মার শুরু করেছে। এর মধ্যে নিচ থেকে লহরীর চিৎকার শোনা যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? চেয়ারম্যানের কাছে এসেছেন? শৌরি ইশারা বুঝতে পেরে মার বন্ধ করে দিয়েছে। রিফাতকে মারের সময় পুরো বাড়ি পাহারা দিয়ে রাখার দায়িত্ব নিয়েছে লহরী।
প্ল্যান ছিল বাড়িতে কেউ এলে লহরী সৌরীকে হুঁশিয়ারি করে দেবে মার থামানোর জন্য, কারণ মায়ের ঘটনা ওরা এলাকার কাউকে এখনই জানাতে দিতে চায় না। যাই হোক, লহরীর হুঁশিয়ারি শুনে মার থামিয়ে দিয়েছিল সৌরী। এবার নিচ থেকে আবার লহরীর চিৎকারের আওয়াজ এসেছে। ঠিক আছে আঙ্কেল, আবার আসবেন, আমি গেট লাগিয়ে দিচ্ছি। সৌরী বুঝতে পেরেছে লহরী আবার মার শুরু করার ইশারা দিচ্ছে। সৌরী আবার মার শুরু করেছে। রিফাত ব্যথায় মরে যাচ্ছে, কিন্তু সৌরীর মার থামছেই না। রিফাত, পানি পানি, একটু পানি দাও। বলে সৌরীকে অনুরোধ করে চিৎকার দিচ্ছে। সৌরী এবার মার থামিয়ে দিয়ে রিফাতকে বলছে, একটু পরে বৃষ্টির পানি খাইস, আমার ভাইকেও তোরা এমনটাই বলেছিলি। রিফাত প্রচণ্ড যন্ত্রণায় চুপ হয়ে আছে। অমানবিক মার খেয়ে যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে রিফাত। সৌরী অগ্নিচোখে রিফাতের কাছে এসে বলছে, কান খুলে শুনে রাখ, আমার ভাইয়ের চুলগুলো বাদামি হলি ভাইকে প্রিন্স জোয়াচিম অফ বেলজিয়ামের মতো লাগতো। তো কি হয়েছে তাতে? বেয়াদব, আমার কথা তো শেষ হয় নাই, তুই আমার কথার মধ্যে কথা বলছিস কেন? শুনে রাখ, সারা দুনিয়ার মুসলিমদের মধ্যে শেখ, সৈয়দ, মুঘল, পাঠান এই 4টা বংশ হচ্ছে শ্রেষ্ঠ বংশ, আর শেখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ। তো কি হয়েছে? তুইও বিসিএস অফিসার, আমার ভাইও বিসিএসএস অফিসার, কিন্তু আমার ভাই চেহারায় তোর চেয়ে বহুত সুন্দর, বংশেও তোর চেয়ে বড়, মেধায়ও তোর চেয়ে ভালো। তাই এখন থেকে তুই আসতে চাইতে আমার ভাইয়াকে স্যালুট দিবি, কথাটা মনে থাকে যেন। সৌরী কয়েক কদমে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে রিফাতের কাছে। এসে রিফাতের সামনে তুড়ি মেরে বলছে, একটা কথা তো বলতে ভুলেই গেছি, তুই এখন থেকে আমাকে দেখলে আসতে একটা লম্বা সালাম দিবি, আর যাইতে লম্বা একটা সালাম দিবি, আর সব সময় আমাকে দেখলে ম্যাডাম ম্যাডাম করবি। সৌরীর কথা শেষ হওয়ার আগে লহরী ছাদে চলে এসেছে। ম্যাডাম ম্যাডাম করার কথাও শুনে ফেলেছে লহরী। ফোন হাতে লহরী সৌরীকে বলছে, সৌরি বাবা লাইনে আছেন, ঢাকা থেকে তোর জন্য কোন কালারের ড্রেস আনবে সেটা জানতে চাচ্ছে। নে ফোন নিয়ে তুই তোর ড্রেসের কালারের কথা বলে দে। সৌরী ফোন হাতে নিয়ে কথা বলছে মামা সবুজ শেখের সাথে। লহরী একদম কিছুই জানে না এমন ভাব করে রিফাতের কাছে চলে এসেছে। এসে একদম আদরি কণ্ঠে রিফাতকে বলছে, ভাইয়া, আপনাদের মধ্যে কি মান অভিমান বেশি চলছে? আমার বোন কিন্তু গুন্ডা, আমার মনে হয় আজ এখানে গুন্ডা পুলিশ মারামারি হয়েছে, আর পুলিশ মাইরে ঠকেছে, তাই পুলিশকে বেঁধে রাখা হয়েছে। সে যাই হোক না কেন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। সৌরিকেও আপনি ম্যাডাম ডাকবেন, আর আমাকেও আপনি ম্যাডাম ডাকবেন। অনেক ভাইয়াও আমাকে ম্যাডামই ডাকে। কথা শেষে ছাদ থেকে ফিরে গেছে লহরী। বৃষ্টি শুরু হচ্ছে। পিস্তল, মোবাইল সবকিছু গুছিয়ে সৌরীও চলে যাচ্ছে। যাওয়ার আগে রিফাতকে বলছে, শোন, বৃষ্টি শুরু হয়েছে, আমার ভাইকে তোরা বৃষ্টিতে ছাদে বেঁধে রেখেছিলি, আজ তোরও সেই দশাই হবে, কাল সকালে তোকে ছেড়ে দেব। ঠিক আছে। এবার কাছে এসে রিফাতের গাল টেনে সৌরী বলছে, শোন বলদা, সবই তো দেখছি এক চান্সেই মেনে নিচ্ছিস, তোরে আমার খুব পছন্দ হয়েছে রে বলদা, তোরে প্রতিদিন পিটাইয়া চালাক বানানোর উচিত। রাতে সূচনার মা, ফুপু আর সূচনা হসপিটাল থেকে ফিরে আসে। ক্লান্ত শরীরে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ডাক্তার সৌরভ আসে তারও একটু পরে। এসেই বিশেষ কারণে মায়ের আলমারি খোলে সে, কিন্তু আলমারি খুলেই ভেতরে পিস্তল দেখে চমকে ওঠে সৌরভ। সাথে সাথে চিৎকার দিয়ে মাকে ঘুম থেকে সজাগ করে। মা সাহারা সেই ছেলের হাতে পিস্তল দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তার আলমারিতে পিস্তল থাকার কোনো কারণে শাহানা শেখ বলতে পারে না। সৌরভ ভাবছে সৌরী আর লহরীর মধ্যেই আছে সব ঝামেলা। এবার সে সৌরী আর লহরীকে ডাক দেয়। সৌরী এসে বলে, আমি এএসপি রিফাত চৌধুরীকে ধরে এনে পিটিয়েছি, এখন ছাদে বেঁধে রেখেছি ওকে, এটা রিফাতের পিস্তল। মানে তুই পুলিশ অফিসারকে মেরে বেঁধে রেখেছিস? ও তোমাকে মারলো কেন? আমাদের বাড়িতে কেন এসেছিল এসপি? মিথ্যে প্রেমের অভিনয় করে পাগল বানিয়ে নিয়ে এসে। হারামি বদমাস শুরু করেছিস তুই, এই কারণেই তোর কাছে সেই দিন মায়ের কথা বলতে চাইনি। সৌরভ ছাতা নিয়ে ছাদে চলে গেছে। ঝুম বৃষ্টি হচ্ছে এখন। মার খেয়ে অসুস্থ রিফাত বৃষ্টিতে ভিজে আধমরা হয়ে আছে। রিফাতের এই অবস্থা থেকে ডাক্তার সাহেব বেশ ভয় পেয়ে গেছেন। রিফাতের বাঁধন খুলে দিয়েছে সে। আস্তে আস্তে রিফাতকে সৌরভ সাথে নিয়ে এসেছে। নিজের রুমে এনে রিফাতকে একটি চেয়ারে বসিয়ে দিয়েছে সে। রিফাত সৌরভকে বলছে, আমার মোবাইলটা দিন তো, সরকারি ড্রাইভারকে ফোন দেব আমার গাড়ি নিয়ে এখানে আসতে। সৌরভ রিফাতের হাতে কিছু কাপড় দিয়ে বলছে,
কাপড় চেঞ্জ করে নি, এখনই যেতে দেব না আপনাকে। আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। আপনাকে চিকিৎসা দেব, সুস্থ হবেন তারপর যাবেন। আগেও কিন্তু আমার চিকিৎসা আপনি নিয়েছেন। একজন ডাক্তার একজন পেশেন্টকে এ অবস্থায় ছেড়ে দিতে পারে না। আজ বেশি বাড়াবাড়ি করেছ। আমার মোবাইল আর পিস্তল দিয়ে দিন। গেট লক করে রেখেছি, চাবি দেওয়া হবে না আপনাকে। ওয়াল টপে যেতে পারবেন। রিফাত চুপ হয়ে যায়, বুঝতে পারে যে সৌরভ তাকে ছাড়বে না। রিফাত নিজের ড্রেস চেঞ্জ করে সৌরভের কাপড় পরে নেয়। সৌরভ রিফাতকে নিজের বিছানায় শোয়ার ইশারা দেয়। এরপরে খাবার আনতে গিয়ে দেখে মা শাহানা শেখ আবারও ঘুমিয়ে পড়েছে। সৌরি আর লহরি বসে কিছু একটা পরামর্শ করছে। সৌরভ সৌরিকে বলে, একজন এসপিকেও এভাবে মারে? কাল যদি সে জনপঞ্চায়েতে পুলিশে নিয়ে এসে বাড়ি ঘেরাও করে, মান সম্মান কিছুই থাকবে না শেখ বাড়ির। ভাইয়া অনেকটা বলদ, তুই কোনো চিন্তা করিস না। বলদ হলে কেউ বিসিএস পুলিশ ক্যাডার চাকরি পায়? জানোস না ভাইয়া, ওই সব কথাই বিশ্বাস করে। ও হয়তো তোকে খুব পছন্দ করেছিল, এই জন্যই তোর কথা বিশ্বাস করেছে। তাইলে ওই চালাক? তোর থেকে 1000 গুণ চালাক। লহরি সৌরভকে তুড়ি মেরে বলে দিয়েছে, ওই চালাক হইলেও আমাদের সাথে পারবে না। যা, তোরা জিতছস। খাবার রেডি করার আদেশ দিয়ে সৌরভ চলে গেছে রিফাতের কাছে। মারের ব্যথায় আর বৃষ্টিতে ভিজে রিফাতের জ্বর চলে এসেছে। সৌরভ রিফাতের তাপমাত্রা পরীক্ষা করেছে, পালসও চেক করেছে। রিফাত আধ মরার মতো শুয়ে আছে। সৌরভ রোগ ব্যাধির ব্যাপারে খুব সাবধানী। ডাক্তার মানুষ বলে সবসময় ঘরে কিছু দরকারি ওষুধও সে রাখে। আজও রিফাতের দরকারি অনেক ওষুধ সৌরভের ঘরেই আছে। যাই হোক, রিফাতকে এখনই ওষুধ দেওয়া উচিত। সৌরভ চিৎকার করে সৌরিকে ডেকে বলছে, আমাদের দুজনের জন্যই এই রুমের খাবার দিয়ে যাতে সৌরি। আধমরা অবস্থায় রিফাত প্রতিবাদ করে সৌরভকে বলেছে, আপনার বোন খাবার দিলে সে খাবার আমি খেতে চাই না। ওকে আর আমি বিশ্বাস করি না। কিছু মিশিয়ে দিতে পারে আবার খাবারে। এতটা খারাপ না আমার বোন, আমাদের বাবা ছিলেন না তো, তাই দুই মামা খুব আদর করে আমাদের। আমার বোন আদর পেয়ে কিছুটা বাদর হয়ে গেছে। তাছাড়া তার ভাইদের ব্যাপারে সে একটুও বেশি সিরিয়াস। তবে মানুষের খাবারে কিছু মিশিয়ে দেওয়ার মতো এতটাও খারাপ আমার বোন নয়। সৌরভের রুমে খাবার দিয়ে গেছে সৌরি। রিফাত এতটাই অসুস্থ যে ডাইনিং টেবিলে বসিয়ে খাওয়ানোর মতো অবস্থাও ছিল না। যাই হোক, রিফাতকে ধরে বসিয়ে দিয়েছে সৌরভ। সে খাবার বেড়ে দিচ্ছে রিফাতের প্লেটে। রিফাত খুব সামান্যই খাবার খেয়ে শুয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু সৌরভ নিজের খাওয়া ছেড়ে উঠেই ওষুধ খেতে দিয়েছে রিফাতকে। রিফাত ওষুধ খেয়ে শুয়ে আছে, কিন্তু ব্যথায় আর জ্বরে ঘুম আসছে না রিফাতের। এদিকে নির্ঝরের বাড়ি আসার কোনো নাম নেই। সৌরি ভাবছে রিফাতকে জিম্মি করে নির্ঝরের বউ আদায় করবে। গোপন ফোন নম্বর বাবা মা ছাড়া বাড়ির অন্য কাউকে দেয়নি নির্ঝর। সৌরভ খাওয়া শেষ করে বাড়তি খাবার থালা বাসন ডাইনিং রুমে নিয়ে এসেছে। সৌরি এসে ভাইকে রিফাতকে জিম্মি করার প্ল্যান জানিয়েছে। সৌরভ সাথে সাথে বোনকে প্রতিবাদ করে বলেছে, বেয়াদব, মেরেছিস তুই ওকে? একজন এসএসপিকেও জিম্মি? কত বড় অন্যায় করতে যাচ্ছিস তুই বুঝতে পেরেছিস? এসএসপিকে জিম্মি করে কাল সকালেই বাড়িতে পুলিশ সাংবাদিক এসে ভর্তি হয়ে যাবে। আমি নির্ঝর ভাইয়াকে জানাতে চাই। ভুল করেও কাউকে জানানোর দরকার নেই। পুলিশের সাথে ঝামেলা করা তোর আর দরকার নেই। বড় মামাকেও জানাবি না এসব। মামা এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলবে। এদিকে সৌরভ আবারও চলে গেছে রিফাতের কাছে। রিফাতের ভেজা কাপড় সৌরভের ওয়াশরুমে ছিল। সৌরভ সৌরিকে ডাক দিয়ে বলে, এই ভেজা কাপড়গুলো ধোয়ার ব্যবস্থা কর, নয়তো এই ভেজা কাপড়ে জীবাণু ঢুকে যাবে। সৌরি ভাইকে বলে, দেখ ভাইয়া, ওনাকে মার দেওয়ার জন্য বাড়ি খালি করতে হয়েছিল। বুয়া দুজনকে আজ বিকেলে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওনার ভেজা কাপড় ধোয়ার মতো কোনো লোক এখন বাড়িতে নেই, আর ওয়াশিং মেশিন তো আগে থেকেই নষ্ট। তুই ওনাকে ভিজিয়েছিস, এগুলো এখন তুই ধুয়ে দিবি। কখনোই না। এক্ষুনি ধুয়ে দিবি, 10 মিনিটের মধ্যে ধুয়ে ফেলবি। অসুস্থ মানুষটার কাপড় যেন কোনো জীবাণু ঢুকতে না পারে। রিফাত এতক্ষণ শুয়ে শুয়ে সব কথাই শুনেছে। সৌরি রিফাতের কাপড় নিয়ে ধুতে চলে যাচ্ছে। এই অসুস্থতার মধ্যেই রিফাত সৌরির দিকে তাকিয়ে মুখ টিপে হাসি দিয়েছে। সৌরি মুখ মলিন করে চলে গেছে। রিফাতের শরীরের ব্যথা কমছে না। শরীর ব্যথায় এখন পাশ ফিরতেও কষ্ট পাচ্ছে রিফাত। রিফাতের মাথায় জলপট্টি দিয়ে রেখেছে সৌরভ। জ্বর খুব বেশি হওয়ায় সৌরভ একটি ভেজা কাপড় নিয়ে এসে
রিফাতের শরীর মুছে দিচ্ছে। কিছুটা ইজি হওয়ার জন্য সৌরভ আস্তে আস্তে রিফাতকে জিজ্ঞেস করছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা 2 ভাই বোন আর বাবা মা। যৌথ পরিবার বলে আরও অনেক সদস্য আছে। আপনার বাবা মা বোন ভালো আছেন? বাবা মা ভালো আছেন, কিন্তু বোনটা সবসময় মনমরা হয়ে থাকে। কোনো রোগ আছে আপনার বোনের? মনমরা হয়ে থাকে কেন? না, কোনো রোগ নেই। আমার বোনের নাম রাখা চৌধুরী। 100 বছর বয়সে ওর গত বছর এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছিল রাখা। বিয়ের 1 মাস পর অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। মাত্র 20 বছর বয়সে বিধবা হয়েছিল আমার বোন। ওর স্বামীর মৃত্যুর পরও আমাদের কাছে ফিরে এসেছে। এখন আগের মতোই পড়াশোনা করছে রাখা, কিন্তু সারাক্ষণ মনমরা হয়ে থাকে। রিফাতকে সৌরির দেয়া মায়ের কারণে যেসব জায়গায় জখমের দাগ হয়েছে সেসব জায়গায় মলম লাগিয়ে দিচ্ছেন ডাক্তার সাহেব। রিফাতের জ্বর নামছেই না, জ্বরের ঘরে কিছুটা প্রলাপও বকছে সে। সৌরভ তো সব ধরনের ওষুধই দিয়েছিল, কিন্তু জ্বর তো নামছেই না। সমস্ত শরীরে ব্যথা হলে জ্বর কি এত সহজেই নামবে? ডাক্তার সাহেব রোগী নিয়ে বেশ টেনশনে পড়ে গেছেন। ডাক্তার সাহেব এবার রিফাতকে আড়াআড়িভাবে শুইয়ে দিয়েছেন। বালতিতে পানি এনে সে মাথায় পানি দেওয়া শুরু করেছে রিফাতের। রিফাত ঘুমিয়ে পড়েছে। সৌরভ এখনও পানি দিয়ে যাচ্ছে। এদিকে চেয়ারম্যান বাড়িতে চলে এসেছে। তার কাছে কেউ বলেনি যে বাড়িতে চৌধুরী বাড়ির লোক আছে। সৌরি চেয়ারম্যানের কাছ থেকে জানতে পেরেছে যে নির্ঝর রাতে বাড়ি ফিরবে না। নির্ঝর রাতে নানা বাড়ি গিয়েছে তার মায়ের কাছে। সৌরি চিন্তা করছে নির্ঝরের মাকে ফোন দিয়ে নির্ঝরের সাথে কথা বলবে, কারণ আজ রিফাতকে ফাঁদে ফেলে ওর মাধ্যমে যে কোনোভাবে নির্ঝরের বউ ফেরত আনা সম্ভব। এসব ভেবে নির্ঝরের সাথে কথা বলতে নির্ঝরের মাকে ফোন দেয় সৌরি। নির্ঝরের মা নিরালা বেগম ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো সরি, এত রাত্রে ফোন দিছস কেন? মামি, নির্ঝর ভাইয়া কই? আছে পাশের রুমে। এত রাত্রে পর পুরুষের খোঁজ কেন? এসব কি বলছেন মামি? নির্ঝর ভাইকে একটু দিন তো, দরকারি কথা আছে। সকালবেলা একবার বাইর হইয়া গেছিল। কোন বেটার সাথে নষ্টামি করছস, নাকি রাত্রেই গিয়া বেটাদের সাথে ছিলি সেটা কে জানে। বান্ধবীর বাড়ির নাম দিয়া বাইচ্চা গেছস। এই রাত্রে আবার কোনো বেটার সাথে ঝামেলায় পড়ছস নাকি? এত রাত্রে তোর কি দরকার আমার ছেলের কাছে? আমার ছেলেরে তোদের কারণে আমি কোনো ঝামেলায় পড়তে দেব না। নিরালা বেগম ফোন কেটে দিয়েছে। মামির কথায় সৌরির মন খুব খারাপ হয়ে গেছে। মামি সবসময় এমনই করে ওদের সাথে। সকালে বান্ধবীর বাড়ির নাম করে রিফাতকে বাঁধার জন্য এই 3 জন ছেলে ঠিক করতে গিয়েছিল সৌরি, কিন্তু বড় মামি তো আর সেটা বিশ্বাস করবে না, খোঁটা দিয়ে যাবে। এদিকে মধ্যরাত হয়ে গেছে, কিন্তু রিফাতের জ্বর কিছুতেই কমছিল না। মাথায় পানি দিতে দিতে সৌরভের কষ্ট হয়ে যাচ্ছিল। মাথায় পানি দেওয়া বন্ধ করে রিফাতের শরীরের জয়েন্টে জয়েন্টে ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছিল সৌরভ। এমন অবস্থায় রিফাতের ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখে সৌরভ এখনও তার সেবা করছে। সৌরভের প্রতি মুহূর্তেই কৃতজ্ঞতা ফুটে ওঠে রিফাতের চোখে। রিফাত সৌরভকে বলে উঠছে, ডাক্তার সাহেব, অনেক কষ্ট দিচ্ছি আপনাকে। আমি তো সুস্থ হয়ে যাচ্ছি, প্লিজ আপনি এখন শুয়ে থাকুন। সকালবেলা রিফাতের জ্বর কিছুটা কমে আসে। রিফাতের পিস্তল মোবাইল ফেরত দিয়ে দেয় সৌরভ। রিফাত সৌরভকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল। সৌরভ রিফাতকে ডেকে বলে, দেখুন, আমি ডাক্তার মানুষ, মানুষের সেবা করতে পছন্দ করি। আমি আপনার সাথে আমার বোনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। দয়া করে আমার সাথে কোনো পুলিশি ঝামেলা বা শত্রুতা করবেন না। আপনি খুব ভালো মানুষ, আপনাকে আমার ভালো লেগেছে। ডাক্তার সাহেব, শত্রুতা কেন করব? ধন্যবাদ। আপনার সাথে সন্ধি হয়, শত্রুতা নয়। শেখ বাড়ি থেকে বের হওয়ার পথে সৌরির সাথে দেখা হয়ে যায় রিফাতের। সৌরিকে দেখেই আসসালামু আলাইকুম ম্যাডাম বলে জোরে সালাম দেয় রিফাত। সৌরি ফিরে তাকালেই রিফাত বলে ওঠে, আসতে যাইতে সালাম দিচ্ছি, কিন্তু ম্যাডাম। সকাল গড়িয়ে যাচ্ছে। সোনালি রোদে ঝলমল করছে চারিদিক। গত রাতে বৃষ্টি ধুয়ে পরিচ্ছন্ন করেছে প্রকৃতিকে। বৃষ্টি প্রকৃতিকে ধুয়ে পরিচ্ছন্ন করতে পারলেও পরিচ্ছন্ন করতে পারেনি মানুষের মনকে। শেখ বাড়ির মানুষের মনে এসেছে নতুন ষড়যন্ত্রের চিন্তা। রিফাত চৌধুরী চলে যাওয়ার পরে নির্ঝর বাড়ি ফিরে আসে। নির্ঝরের মা নিরালা বেগম এখনও আসেনি, সে আসবে রাতে। নির্ঝর বাড়ি ফেরার পরে সৌরি লহরি গিয়ে সব ঘটনা খুলে বলেছে। সৌরি রিফাতের সাথে যে মিথ্যে প্রেম করেছে সেটাও নির্ঝরকে জানিয়েছে। চেয়ারম্যানও এখন জানতে পেরেছে সব ঘটনা। রাতে চেয়ারম্যানকে রিফাতের কথা না জানানোই সৌরভকে খুব বকা দিয়েছে চেয়ারম্যান।
লহরীর বাবা সবুজ শেখও ঢাকা থেকে ফিরেছেন। তিনিও জানতে পেরেছেন ঘটনা। সবুজ শেখ সৌরভের পক্ষে কথা বলেছেন। সৌরভ চেয়ারম্যানকে বোঝাচ্ছে একজন মেহমানকে বাড়িতে দাওয়াত করে নিয়ে তাকে ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে হীনমন্যতা। একমাত্র লহরীর বাবা এবং সূচনা সৌরভকে সাপোর্ট করেছে। নিচ্ছর সৌরভকে বলে ওঠেন, রিফাত চৌধুরী প্রেমে পড়ে এসেছে নাকি পুলিশই তদন্ত করতে এসেছে, সেটা তুই বুঝলি কিভাবে? চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছে সৌরির মোবাইলে থাকা ভিডিও সাউন্ড রিমুভ করে তারপরে রিফাতের বিরুদ্ধে মামলা দেবে। মামলায় অভিযোগ থাকবে রিফাত সৌরির সাথে প্রেমের সুযোগ নিয়ে শেখ বাড়িতে এসে সৌরি শ্লীলতাহানি করতে চেয়েছিল, তারপরে রিফাতকে মার দেওয়া হয়েছে। এদিকে সৌরভ সকালে হসপিটালে যাওয়ার আগে সৌরিকে এসব ঝামেলায় না জড়ানোর জন্য স্পষ্টভাবে নিষেধ করে দিয়ে গেছে। লহরীর বাবাও এসব হীনবুদ্ধি বাদ দিতে বলেছেন। লহরীর বাবা বলেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে নারী দিয়ে ফাঁসানো। এমন কাজ করার কোনো দরকার নেই। কিন্তু চেয়ারম্যান এই সুযোগ হাতছাড়া করবে না। চেয়ারম্যান ও নিঝড় ভিডিও দেখার জন্য সৌরিকে মোবাইল নিয়ে আসতে বলে, কিন্তু মোবাইল খুঁজে পায় না সৌরি। মোবাইল খুঁজতে গিয়ে সৌরির মনে পড়ে যে সে রাতে মোবাইল সাইলেন্ট করে লিভিং রুমে চার্জে রেখে দিয়েছিল, তাই এখন কল দেওয়ার পরেও মোবাইলে সাউন্ড হচ্ছে না। মোবাইল কোথাও খুঁজেও পাচ্ছে না। নিঝড় ও চেয়ারম্যান মোবাইল খুঁজে বের করতে বলে যায়, কিন্তু রিফাতের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা কিভাবে দেবে? রিফাত হচ্ছে এই মডেল থানার এএসপি। রিফাতের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে গেলে রিফাত কখনোই সে মামলা নেবে না। তাই চেয়ারম্যান সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে কিভাবে মামলা করতে হবে সেটা জানার জন্য একজন উকিলের সাথে কথা বলবে। তারপর উকিলের কাছ থেকে পরামর্শ নিয়েই মামলা করবে রিফাতের বিরুদ্ধে। রিফাতকে দুর্বল করে ফেলতে পারলে চৌধুরী পরিবার দুর্বল হয়ে যাবে। এদিকে দুপুরে সৌরি বিল্ডিং রুমে মোবাইল খুঁজে পায়। জানালার পাশে মোবাইল খুঁজে পায় সে, অথচ সকালেও এখানে মোবাইল খুঁজে গিয়েছিল সৌরি, কিন্তু তখন এখানে মোবাইল দেখতে পায়নি। যাই হোক, সৌরি যখন মোবাইল খুঁজে পেয়েছে তখন নির্ঝর আর চেয়ারম্যান কেউই বাড়িতে ছিল না, তাই খেয়ে দিয়ে মোবাইল নিয়ে ঘুমিয়ে পড়ে সে। সৌরি ঘুমিয়ে থাকায় নির্ঝর আর চেয়ারম্যান বাড়িতে এসে ভিডিও দেখতে পারে না। সৌরির মোবাইল খুঁজে পেয়েছে শুনে তারা চরম খুশি হয়। রাতে উকিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় তারা। উকিলের পরামর্শ নিয়ে কাল পরশুর মধ্যে যেভাবে সম্ভব নারী নির্যাতন মামলা দিয়ে ফেলতে চায় রিফাতের বিরুদ্ধে। তারা ক্ষতিগ্রস্ত করতে চায় রিফাত চৌধুরী সহ পুরো চৌধুরী পরিবারকে। চৌধুরী বাড়িতে জোর জবরদস্তি যেন থামছেই না। তানিকে জোর করে যাচ্ছে রাকিব। তানিকে নিয়ে নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য পেপার রেডি করা হয়েছে। আজ আবার রাকিব এসেছে তানির রুমে। চাঁদোয়াও রুমেই আছে, তবে সজাগ নয়, ঘুমিয়ে আছে চাঁদোয়া। রাকিব এসে তানিকে বলছে, ভালো আছেন? হুম। নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য আপনার পেপার রেডি করে ফেলেছি। নির্ঝরের মা খুব বিরক্ত করছে আমায়। বিভিন্ন লোভ দেখাচ্ছেন উনি আমাকে, আবার লোভ লালসা তাড়াতাড়ি গ্রাস করে ফেলে। তাই ভাবছি শীঘ্রই আপনাকে বিয়ে করে ফেলবো, তাহলে এই মহিলা আমার পিছু ছেড়ে দেবে। আমি আপনাকে বিয়ে করব না, পছন্দ করি না আমি আপনাকে। তবে আমি অনুরোধ করে বলছি, আপনি প্লিজ নির্ঝরের মায়ের সাথে কথা বলবেন না। কেন? যদিও উনি লোভ দেখাচ্ছে, তবে আপনাকে বিয়ে ফিরিয়ে নেওয়ার জন্যই উনি আমার লোভ দেখাচ্ছেন। ওনার ব্যবহারও বেশি মিষ্টি। সে তার ছেলে নির্ঝরকে ভালোবাসে, তাই ছেলের জন্য আমায় ফিরিয়ে নিতে চাচ্ছে। আমিও ফিরে যেতে চাই, তবে ওনার মাধ্যমে নই, কারণ আমায় ফিরিয়ে নিতে গিয়ে উনি 10 জনের ক্ষতি করবে, রক্তারক্তি করবে। এসব আমি চাই না। উনাকে খারাপ বলেছেন? উনি খারাপ জেনেও ওনার ছেলেকে বিয়ে করেছিলেন কেন? আমার মা আমায় নির্ঝরের সাথে বিয়ে দিতে চায়নি, কিন্তু আমি মন প্রাণ দিয়ে নির্ঝরকে ভালোবেসেছিলাম। শেষ পর্যন্ত আমার জেদের কাছে বাধ্য হয়ে মা নির্ঝরের সাথে বিয়ে দিয়েছে। ঠিক আছে, তবে নির্ঝরের মায়ের কি সমস্যা? উনি একজন স্বার্থপর প্রতারক মহিলা। ওনার ছায়া যার পাশে পড়েছে তার সাথেই উনি প্রতারণা করেছেন। কি বলছেন এসব? সেদিন আমি কিছু কথা আপনাকে গোপন করেছিলাম। নির্ঝরের মায়ের সাথে আপনি কথা বলছেন বললে আজ আপনাকে সব বলতে বাধ্য হচ্ছি। ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। মা কখনো বাবার নামে কোনো নেগেটিভ কথা আমায় বলেনি। যখন আমার নির্ঝরের সাথে প্রেম হয় তার বছর খানিক পরে মা আমার প্রেমের ঘটনা জানতে পারে। সেদিন আমি প্রথম জানতে পারি যে নির্ঝরের মা আমার বাবার সাথে প্রেম করে প্রতারণা করেছিলেন। আমার বাবার সাথে নাকি বিয়ে ঠিক হয়েছিল নির্ঝরের মায়ের। বিয়ের সব শপিং করেছিলেন বাবা। নির্ঝরের বাবা ছিলেন আমার বাবার বন্ধু।
বাবা তার হবু স্ত্রীকে নিরলা বেগমকে দেখাতে নিয়ে গিয়েছিলেন বন্ধু হাবিব শেখকে। ফায়ার সার্ভিসের সুদর্শন অফিসার হাবিব শেখ ছিলেন আমাদের এলাকার তৎকালীন চেয়ারম্যান আফসার শেখের ছেলে। সেই সাথে আমাদের এলাকার পুরানো জমিদার বাড়ির শেখ বাড়ির বড় ছেলে ছিলেন হাবিব শেখ। নিরলা বেগম মুহূর্তেই পছন্দ হয়ে গিয়েছিল হাবিব শেখকে। হাবিব শেখ ও সুন্দরী নিরলা বেগমের মিষ্টি কথায় পাগল হয়ে গিয়েছিলেন। দুজনে মিলেই ধোঁকা দিয়েছিল আমার বাবাকে। বাবা বন্ধু হাবিব শেখই তড়িঘড়ি করে আমার মাকে বউ করে এনেছিলেন বাবার জন্য। আমার বাবা মাকে নিয়ে সুখী হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য তানি? নির্ঝরের বাবা আমার বাবাকে বলেছিলেন যে নিরলা বেগমের চরিত্র খারাপ। আমার বাবা বন্ধু হাবিব শেখের কথা বিশ্বাস করে নিরলা বেগমকে বিয়ে করা থেকে বিরত থেকেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, বিয়ের পরে নিরলা বেগমের ঠিকই চরিত্র খারাপ ধরা পড়ে। স্বামীকে সন্দেহ করে গোয়েন্দাগিরি করতে গিয়ে উনি নিজেই পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপর? সেই পরক্রিয়া প্রেমিককে উনি কোনোদিন বিয়ে করতে দেননি। স্বামীকেও কখনো ভালোবাসেননি। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, যা সবাইকে অত্যাচার করেছেন। আমার মায়ের কাছে শুনেছি নির্ঝরের বাবা নাকি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং স্ত্রী নিয়ে যে সুখে ছিলেন না সেটাও বারবার শেয়ার করেছিলেন আমার বাবার সাথে। স্ত্রী নিরলা বেগম সম্পর্কে আমার বাবার কাছে আরও অনেক গোপন কথা শেয়ার করেছিলেন নির্ঝরের বাবা। কি গোপন কথা? চেয়ারম্যান হাবিব শেখ তো একজন কাপুরুষ, সে নিজের বউকে শাসন করতে পারেনি, তার আবার কি গোপন কথা থাকতে পারে? উনি একসময় শাসন করেছিলেন, কিন্তু পরে আর কিছু বলেননি। কেন কিছু বলেননি? এক রাতে নির্ঝরের মা গুলিবিদ্ধ হয়েছিল। শেখ বাড়ি থেকে প্রচার করা হয়েছিল যে রাতে বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাত শেখ বাড়ির বন্দুক কেড়ে নিয়ে নির্ঝরের মাকে গুলি করেছে, কিন্তু চেয়ারম্যান নিজে গুলি করেছেন তার স্ত্রী নিরলা বেগমকে। সেই রাতে প্রচণ্ড রাগে চেয়ারম্যান বাচ্চা নির্ঝরের সামনেই ওর মাকে গুলি করেছেন। এই ঘটনায় নির্ঝর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু কি? শেখ বাড়ির কেউ হাবিব শেখের এই ঘটনা কখনোই স্বীকার করে না। নির্ঝরও কখনো আমায় বলেনি। নিরলা বেগম গুলিবিদ্ধ হয়েও সময় মতো চিকিৎসা নেওয়ার কারণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু উনি ছেলেকে ফেলে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। প্রেমিকার সাথে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পালিয়ে যাবার আগেই নিজেই বন্ধ্যাত্বের কথা জানতে পারেন উনি। তারপরে একমাত্র ছেলে নির্ঝরের কথা ভেবে আবার সংসারে ফিরে আসেন। ওই গুলির ঘটনায় ছোট নির্ঝরকে নাকি 6 মাস স্কুলে যেতে দেওয়া হয়নি, কারণ বাচ্চা ছেলে, কারোর কাছে ঘটনা বলে দিতে পারত। তাই নির্ঝরকে একরকম ঘরবন্দি করে রাখা হয়েছিল। নির্ঝর নাকি খুব এলোমেলো হয়ে গিয়েছিল তখন। নির্ঝরের সাথে সম্পর্কে জড়ানোর পরে এসব কথা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। মা শুনেছিল আমার বাবার কাছ থেকে। ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় নির্ঝরের বাবা নিজেই নাকি আমার বাবার কাছে বলেছিলেন এইসব। তবে নির্ঝরের মা সেই গুলির ঘটনার পরেও পরক্রিয়া প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে গিয়েছেন। ছেলের জন্য ওনারা এক বাড়িতে থেকে গেছেন। এসব ঘটনা সবাই জানেন না, কারণ বাইরে নির্ঝরের মায়ের ব্যবহার খুব মিষ্টি। চেয়ারম্যান নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন বলেও আমার বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। আপনি তাহলে ভুল ফ্যামিলির ছেলেকে ভালোবেসেছেন। নির্ঝরের বাবা মা আমার বাবাকে ধোঁকা দিয়েছে শুনে আমিও ওই সময় নির্ঝরকে ধোঁকা দিতে চেয়েছিলাম, কিন্তু নির্ঝর ভীষণ দুঃখী একজন ছেলে। সারা জীবন ও শুধু কষ্টই পেয়েছে, তাই মায়ে পড়ে আর ধোঁকা দিতে পারিনি। নির্ঝরের বাপ দাদা অন্যের হবু বউ কেড়ে এনেছে, এমন ফ্যামিলির মানুষকে মায়া করতে নেই। নির্ঝরকে ভুলে যান। আমার শুনে ভালো লাগছে যে চেয়ারম্যান ওনাদের বংশের পাপের প্রায়শ্চিত্ত করেছে। অন্যের হবু বউ কেড়ে নেওয়ার প্রায়শ্চিত্ত। ওর বাপ তো প্রায়শ্চিত্ত করে ফেলেছে। ওদের ফ্যামিলিতে নতুন করে কারোর প্রায়শ্চিত্ত করার দরকার নেই। নির্ঝরকে কষ্ট দিতে চাচ্ছেন কেন? আর আপনিও তো অন্যের বউ রেখে দিতে চাচ্ছেন। আপনারও কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। আমি প্রায়শ্চিত্ত করব কিনা জানি না, তবে
আমার মনে হচ্ছে নির্ঝরের মা যেহেতু সবাইকে ধোকা দিয়েছে, সেহেতু আপনাকেও উনি ধোকা দেবে। না, উনি ওনার ছেলেকে ভালোবাসেন। ছেলের জন্য হলেও আমার সাথে ঝামেলা করবে না। কিন্তু আমি আপনাকে ফিরিয়ে দেব না। আর রাকিব কোনো জিনিস এত সহজে ফিরিয়ে দেয় না। ফিরিয়ে দেবেন কি না সেটা সময় বলে দিবে। তবে আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি নির্ঝরের মায়ের সাথে কথা বলবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন আপনি। আগামীকাল অনিক আসবে শেখ বাড়িতে। সূচনার বাবা কথা বলতে চাচ্ছেন অনিক এবং গার্জিয়ানের সাথে। অনিকের মা নিজে নির্ঝরের বিরুদ্ধে মামলা দিয়েছেন বলে লজ্জায় শেখ বাড়িতে আসবেন না। সূচনার বাবার সাথে কথা বলার জন্য অনিকের সাথে অর্ণব আসবে শেখ বাড়িতে। নির্ঝরও অর্ণবকে দাওয়াত দিয়ে রেখেছে। অর্ণব আর অনিকের সাথে কথা বলেই বউ ফিরিয়ে আনার ব্যাপারে চূড়ান্ত প্ল্যান করবে নির্ঝর। শেখ বাড়িতে আসবে বলে আজ লহরীকে টেক্সট দিয়েছে অর্ণব। আমার বৌদুয়ার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে। লহরী টেক্সট সিন করেও কোনো রিপ্লাই দেয়নি। অর্ণবের কষ্ট লেগেছে। তারপরে অর্ণবকে যে আবার টেক্সট করতে হবে লহরীকে, কারণ শায়রি সম্পর্কে কিছু তথ্য যে আজই জানতে হবে, নাহলে আগামীকাল শেখ বাড়িতে গিয়ে শায়রি হত্যার রহস্য বের করা যাবে না। আবার লহরী তো বেখেয়ালি, তাই টেক্সটও অর্ণব বেশি কিছু লিখতে পারবে না। শেখ বাড়ি কেউ না কেউ লহরীর মোবাইল থেকে টেক্সট দেখে ফেলতে পারে। এসব ভেবেই অর্ণব ইঙ্গিত দিয়ে আবার লহরীকে টেক্সট করেছে। আপনার বোন সম্পর্কে কিছু তথ্য জানতে চাই, সব রহস্য উদ্ঘাটন করতে চাই। সাথে সাথে লহরী রিপ্লাই দিয়েছে, ঠিক আছে, তবে আমার সাথে প্রেম করতে চাইতে পারবেন না। ফোন রিসিভ করো। অর্ণব কল দিয়েছে। লহরী কল রিসিভ করে গলায় বেশ মুডি ভাব এনে বলছে, হ্যালো, কেমন আছে আমার বধুয়া? বলেছি না প্রেম করতে চাইতে পারবেন না। আমার প্রেমের পাখি তো কবেই শপথ ভেঙে ফেলেছে, বুকের খাঁচা ভেঙে উড়ে চলে গেছে। আমায় তো মনেই রাখিনি। লহরীর এবার খারাপ লাগছে। লহরীর কি দোষ? অর্ণব তো একবারই টেক্সট দিয়েছিল তাকে। লহরী কি ছেড়ে দেবে নাকি? বেচারি অর্ণবকে বলেই দিয়েছে, আপনাদের মামলার কারণেই তো ঝামেলা হয়েছে, আর আপনিও মাত্র একবারই টেক্সট দিয়েছেন আমায়। মামলা দেওয়ার জন্য আমি লজ্জিত, তবে এমন করার তো কথা ছিল না ম্যাডাম ভোলাভালা। কথা ছিল আমরা কখনো ছেড়ে যাব না। ছেড়ে যায়নি তো। ইস, চালে কি করা লাগবে না। তো এখন কি করছে আমার বধুয়া? লহরীর এখন কাজ উদ্ধার করতে হবে। বোনের মৃত্যুর রহস্য যে জানতেই হবে তার। তাই অর্ণবের সাথে প্রয়োজনে গায়ে পড়ে ভাব দেবে লহরী। লহরী বেশ লাজুক স্বরে বলে দিয়েছে, আপনার সাথে প্রেম করছি। প্রেম করতে জানেন না আপনি? আপনার থেকে ভালো জানি। তাহলে আমায় একটু আদর করে দিন তো। লহরী বেশ লজ্জা পেয়েছে, রাগও হচ্ছে কিছুটা। এসব আদর সোহাগের কথা অর্ণব এখনই লহরীকে কেন বলবে? লহরী এবার কিছুটা ধমক দিয়ে বলে দিয়েছে, কি বলছেন এসব? এই তো কিছু পারেন না আপনি, প্রেমটাও ঠিক মতো করতে পারেন না। সব পারতেও চাই না এখন। ঠিক আছে, এখনই পারতে হবে না, তবে আগামীকাল আপনাদের বাড়ি গেলে প্রেম করে আমায় জড়িয়ে ধরতে হবে। কিন্তু দেশটা কি মগের মূল্য? আমার পাওনা কিন্তু আমি আদায় করতে জানি। দেখা যাবে। আপনার বোন শায়রির কিছু ছবি এবং ভিডিও থাকলে পাঠিয়ে দিন তো। শায়রি আপুর ছবি ভিডিও দিয়ে কি করবেন? শোনো, অনেকের কাছ থেকে শায়রির দুটো ছবি দেখেছি, একদম তোমার মতোই তো দেখতে ছিল শায়রি। আমি আরও কিছু ছবি এবং ভিডিও দেখতে চাই শায়রির, তারপর তোমাকে ওভাবে শায়রি সাজিয়ে খুনির সামনে পাঠাবো। যে শায়রি আপুকে খুন করেছে সে তো জানে যে শায়রি আপু মারা গেছে, আমাকে পাঠালে তো বুঝতে পারবে। এসব প্ল্যান এখনই বলবো না তোমাকে, তুমি আমায় ভিডিও আর ছবি পাঠাও তো। সন্দেহভাজন খুনিদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার বোন শায়রি কি রাত জেগে পড়াশোনা করতো? হ্যাঁ, শায়রি আপু পড়াশোনায় খুব মনোযোগী ছিল আর রাত জেগে পড়াশোনাও করতো। এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল ওর মৃত্যুর জন্য। আপনি এসব জেনেছেন কিভাবে? এএসপি রিফাত চৌধুরী বের করেছে এসব তথ্য। তোমাদের পুলিশ মডেল থানায় তো পোস্টিং হয়েছে আমার মামাতো ভাই রিফাতের। উনি তো একটা বলদ। কে বলদ? রিফাত? হ্যাঁ, বলদ তো বলদ। তারপরে উনি একটা লুচ। অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেছে। একদম চেঁচিয়ে উঠে লহরীকে বলছে, চুপ করো তো, যা মুখে আসে তাই বলে দিচ্ছ। খুব বিশ্বাসী এবং ভালো একজন মানুষ রিফাত, আর তুমি লুচ্চা বলতে এসেছো? না মানে উনি তো তোমাদের সাথে শত্রুতা ওদের। স্বাভাবিকভাবেই রিফাত ওদের নিজ চৌধুরী বংশের পক্ষে থাকবে, তবে একজন সাকসেসফুল পুলিশ অফিসার ও এই অল্প কিছুদিনের চাকরি জীবনে ম্যাক্সিমাম অপারেশনেই সফল হয়েছে রিফাত। শেখ বাড়িতে প্রথমবার এসে তো সৌরির হাতে রিফাত মার খেয়েছে।
এ মায়ের কথা চিন্তা করে লহরী বলে দিয়েছে, প্রথম অপারেশনেই তো উনি ফেল। একটাও বাজে কথা বলবে না রিফাতের নামে। তোমার বোন সায়রীর সন্দেহভাজন খুনিদের ব্যাপারে রিফাত তথ্য সংগ্রহ করে দিয়েছে। কৃতজ্ঞ হওয়া উচিত তোমার। সরি, আমি জানতাম না এসব। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? তোমার বোন সায়রীর রুমে কি দুটো দরজা ছিল? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।